আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি ক্লাস 9-10-এর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। বিগত ক্লাসে আমরা এই অধ্যায়ের গতির বিভিন্ন ধরনের প্রকারভেদ সম্পর্কে শিখেছি। আজকে আমরা দুইটা রাশি সম্পর্কে জানবো, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। এরপর আমরা কি জানবো? এই দুইটা রাশি জানার পর আমরা জানবো হচ্ছে এই রাশি দুইটার উদাহরণ, এবং পরবর্তীতে আমরা জানবো হচ্ছে দূরত্ব কি এবং স্মরণ কি। এরপর আমরা জানবো হচ্ছে আমাদের হচ্ছে দ্রুতি কি এবং বেগ কি। এরপর আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করব এবং পাশাপাশি হচ্ছে কিছু ক খ সলভ করব, যেগুলো হচ্ছে বিগত বছরে বোর্ডে এসেছে। তো চলো আমরা হচ্ছে শুরু করি আজকে। প্রথমেই আমরা দুইটা জিনিস সম্পর্কে জানবো, স্কেলার রাশি কি এবং ভেক্টর রাশি কি। দেখো, আগে এটা জানা লাগবে যে তোমাদের রাশি জিনিসটা কি। দেখো এখানে কি বলছে, আমাদের পরিচিত ভৌত জগতের যা কিছু পরিমাপ করতে পারি সেটাই রাশি। তার মানে আমাদের ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো ওইটাকে আমরা বলতেছি রাশি। এর মানে এই কথাটা মনে রাখবা যে যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেটা রাশি। এর মানে যেটা পরিমাপ করতে পারি না ওটা রাশি হবে না। যেমন দেখো কি বলছে, বলছে আনন্দ কিংবা দুঃখ এগুলো কোনো রাশি নয়। কেন? কারণ এগুলো আমরা মাপতে পারি না। কিন্তু আমরা কিন্তু তাপমাত্রা তো একটা মাপতে পারি, তাই না? তাই তাপমাত্রা হবে একটা রাশি। তার কারণ বলছে, দেখো তার কারণ আনন্দ ও দুঃখকে মেপে একটা মান দেয়া যায় না, কিন্তু তাপমাত্রাকে মেপে মান দেয়া সম্ভব, তাই না? তো এটা বুঝলাম যে যেই সকল জিনিসের পরিমাপ করা যায় ওইগুলোই হচ্ছে কি আমাদের আমাদের রাশি, তাই না? আচ্ছা, এখন এই রাশি হচ্ছে মেইনলি দুই প্রকার। হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে একটু দেখি। এই যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলতেছি? রাশি বলতেছি। রাশি কি? রাশি হচ্ছে দুই প্রকার, আমাদের রাশি দুই প্রকার। ওকে, এখন কি কি রাশি আমাদের? একটা হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি, আরেকটাকে আমরা বলতেছি দিক রাশি বা ভেক্টর রাশি। তাহলে এই দুইটা কি দেখো তো। আচ্ছা, এখানে একটা না বানানে মেবি ভুল হয়েছে। হ্যাঁ, এটা মেবি দিক হবে, দিক। হ্যাঁ, দ, ক না, এটা দ হবে। আচ্ছা, অদিক রাশি আর এটা হচ্ছে দিক রাশি। অদিক মানে কি? মানে এমন একটা রাশি যেই রাশির কোনো দিক থাকবে না, অদিক। তাইলে আমি যদি এটা একটু সংজ্ঞায় দেখি, দেখো তো সংজ্ঞা কি বলছে। দেখো, বলছে যেই সকল ভেক্টর রাশি, হ্যাঁ, যেই সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। তাহলে এটা কেমন হইতে পারে? কেমন হইতে পারে বলো তো? যেমন ধরো তাপমাত্রা। আমি বললাম হচ্ছে তাপমাত্রা। আমি আজকে তোমাকে বললাম যে আচ্ছা, আজকে আমাদের এখানকার তাপমাত্রা ধরো কত, ধরো আমি বললাম যে আজকে হচ্ছে 24°C। এটা বলার পর তোমার কি মাথায় এমন কোনো কোশ্চেন আসবে যে এই 24°C কি ডান দিকে না বাম দিকে, নাকি সামনে না পিছনে না উপরে না নিচে? এরকম কোনো কোশ্চেন আসবে? আসবে না। সেমভাবে আমি যদি তোমাকে বলি যে তোমার ভর হচ্ছে কত, 54 কেজি, তুমি কি এরপরে আমাকে জিজ্ঞেস করবা যে তোমার ভর 54 কেজি, এটা কি নিচের দিকে না উপরের দিকে না ডানে না বামে, এগুলো জিজ্ঞেস করবা? বা কোনো দিক বলার প্রয়োজন আছে? অবশ্যই নাই। তাপমাত্রা 24°C মানে হচ্ছে ও এই মানটা দিয়েই ওর তাপমাত্রার যে মূল্য, মানে তাপমাত্রা দিয়ে আমরা কি বুঝি জিনিসটা গরম না ঠান্ডা, তো এই মান দিয়েই আসলে বোঝা যায় সে কি গরম নাকি ঠান্ডা। সেমভাবে ভর দিয়েও আমরা এই 54কে যখন বলবো আমি বুঝতে পারবো যে ওর আসলে ভর কতটুকু। আমার এটার জন্য কোনো এক্সট্রা করে দিকের প্রয়োজন নাই। তাহলে এই রাশিগুলোরে আমরা কি বলছি? স্কেলার রাশি বলতেছি না? এই রাশিগুলোরে আমরা বলতেছি হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, স্কেলার রাশির আমাদের কয়েকটা উদাহরণ আছে, দেখো তো কি কি। এই দেখো স্কেলার রাশি কিছু উদাহরণ, এর মনে রাখা লাগবে। তাপমাত্রা, সময়, দেখো সময় 10 সেকেন্ড, এটার কোনো দিক নেই। ভর, কোনো দিক নেই। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি কোনো দিক আছে? অবশ্যই নাই। দৈর্ঘ্য তো একটা মাপ যে এটার দৈর্ঘ্য এত মিটার, শেষ, তাই না? আচ্ছা, এবার আসি আমরা ভেক্টর রাশিতে। দেখো, এ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। সংজ্ঞা এটার মতোই,
ভেক্টর রাশির আরেকটা নাম জানি কি ছিল? ভেক্টর রাশির আরেকটা নাম ছিল দিক রাশি, দিক। ভেক্টর রাশির আরেকটা নাম হচ্ছে দিক রাশি, বা অনেক সময় এটাকে সদিকও বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে সমস্যা নেই। দিক রাশি এর মানে কি? অবশ্যই একটা দিক থাকবে না, এবং দিক লাগবেই। তাইলে দেখো কি বলছে, যে যেই সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, বরং দিকের প্রয়োজন হয়, তাদেরকে কি বলে? ভেক্টর রাশি বলে। একটা আমরা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, আমরা ধরো একটু একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, ধরো এই যে এইটা দিয়ে একটা উদাহরণ দিই। ধরো তোমার বাসা হচ্ছে এখানে, এখানে তোমার বাসা। এখন তুমি, বা ওটা ধরো তুমি, এটা হচ্ছে তোমার স্কুল। হ্যাঁ, এই যে এখানে যে আছে এটা হচ্ছে তোমার স্কুল, আর তোমার বাসা ধরো এখানে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাসা। এখন তুমি তোমার বাসায় ধরো তোমার ফ্রেন্ড যাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাসা, আর এটা হচ্ছে তোমার স্কুল। এখন তোমার বাসায় তুমি ধরো স্কুলে আসো, এখন তোমার কোনো ফ্রেন্ডকে বললা, আচ্ছা তুই আমার বাসায় যা, তুই হচ্ছে, আমি ধর আজকে এইচডাব্লিউ করতে পারি নাই, খাতায় না ফেলাইছি, স্যার দেখলেও তো আমাকে পিটাবে, তো এখন তুই হচ্ছে আমার বাসায় যা, একটু খাতাটা নিয়ে। হ্যাঁ, এটা বললা। এখন অবশ্যই তোমার বা তোমার তোমার বাসার কোনো অবস্থান তো বলা লাগবে, তাই না? যে তোমার বাসাটা কোথায়, বলা লাগবে না? তুমি কি বললা, যে তুমি বললা যে আচ্ছা আমার স্কুল থেকে ঠিক 2 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে হচ্ছে, এখানে যদি 100 কিলোমিটার, এটা বাদ দাও, এটা আমি জাস্ট এমনি এক্সাম্পল হিসেবে বলতেছি। তো আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে, মানে স্কুল থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে আমার বাসা। এখন তোমার বন্ধু কি হবে? তোমার বন্ধু স্কুল থেকে বেরোবে, বের হওয়ার পর সে তো শুই না গেছে তোমার কাছ থেকে যে 2 কিলোমিটার পর তার তোমার বাসা। এখন ও যখন স্কুল থেকে বেরোবে, ওর কাছে তো রাস্তার অভাব নাই। ওর এই দিকে গেলেও 2 কিলোমিটার যায়, ধরো এখানে আসলে 2 কিলোমিটার, বা এই উপরের দিকে গেলে এখানে আসলেও 2 কিলোমিটার, বা এদিকে আসলে এখানেও 2 কিলোমিটার আছে, এখানে আসলে এদিকেও 2 কিলোমিটার রাস্তা আছে। ওর প্রায় যে এই পুরা এরিয়া জুড়েই সব জায়গাতেই 2 কিলোমিটার রাস্তা আছে। তাহলে ও তোমার বাসা আসলে কোন দিকে, এটা কি বুঝতে পারবে? পারবে না। তাহলে এই 2 কিলোমিটার দৈর্ঘ্য বা 2 কিলোমিটার রাস্তা আমি বলে দিলাম, এই শুধু 2 কিলোমিটার মান দিয়ে কি তোমার বাসাটা কোথায় এটা বলা যায়? যায় না। তোমার কি বলা লাগবে? ধরো যে এই পুরা কোণটা যদি 45 ডিগ্রি হইতো, তুমি কি বলতা? তুমি বলতা যে ইস্ট মানে কি? ইস্ট মানে হচ্ছে পূর্ব না? ইস্ট মানে হচ্ছে পূর্ব। আচ্ছা, তো ইস্ট মানে যেহেতু পূর্ব, তাহলে তুমি যখন ওকে বাসার ঠিকানা বলবা যে 2 কিলোমিটার দূরে, তখন তুমি কি বলে দিবা? তুমি বলে দিবা যে পূর্ব দিকের সাথে 45 কিলোমিটার, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 2 কিলোমিটার দূরে। অ্যাঙ্গেলটা কার দিকে দেখো তো? অ্যাঙ্গেলটা কি, এই যে নিচে তো সাউথ, তাই না? মানে দক্ষিণ, উপরে হচ্ছে উত্তর। তাহলে নিচে এটা কি, অ্যাঙ্গেলটা কি দক্ষিণের দিকে? না, অ্যাঙ্গেলটা কই? উপরে কে? উত্তর না? উত্তরের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে যখন তুমি বলে দিবা যে তোমার বাসা হচ্ছে স্কুল থেকে 2 কিলোমিটার দূরে, এবং এই ইস্টের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন, এবং কার দিকে অ্যাঙ্গেলে? নর্থের দিকে অ্যাঙ্গেলে। তখন কি, ও যদি একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে যায় এবং এই বরাবর 2 কিলোমিটার হাঁটে, ও কি তোমার বাসাটা পাই যাবে না? পাই যাবে। তাহলে এইখানে একটা হচ্ছে মান আমরা দিলাম, এটা হচ্ছে একটা মান। পাশাপাশি এই যে আমি একটা দিক বলে দিলাম না, যে একটা দিক আছে না এখানে? এই যে যখন কোনো রাশিকে প্রকাশ করার জন্য একটা মান এবং পাশাপাশি দিকের প্রয়োজন হয়, তখন আমরা সেই রাশিকে বলি হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসো, এবার কিছু এক্সাম্পল দেখো। দেখো প্রথমটা কি? ওজন। হ্যাঁ, ওজন কিভাবে হচ্ছে ভেক্টর রাশি হলো? আমরা কি বলছিলাম? ভর কি? ভর, ভর হচ্ছে একটা স্কেলার রাশি। এখন ভর যখন স্কেলার রাশি, ভর কেন স্কেলার? কারণ সব জায়গায় ভরের মান সেম। এখন ধরো তোমার ওজন, আমরা পৃথিবীতে যেই ওজনগুলো আমাদের মাপি, ধরো তুমি যখন তোমার ওজন মাপো যে কত, দেখো যে 50 কেজি বা হচ্ছে 40 কেজি, তাই না? তুমি যখন পৃথিবীতে ওজন মাপো, এটা আসলে ওজন না, ওইটা হচ্ছে তোমাদের ভর। আমরা ওজন মাপি না। এখন ওজন আর ভরের মধ্যে পার্থক্য কি? ওজন বলতে বোঝায় পৃথিবী তোমাকে কতটুকু বলে নিচের দিকে টানবে, বুঝেছে? আমরা সবাই জানি না যে পৃথিবী আমাদের নিচের দিকে টানে। তাহলে এই যে আমার যে ভর, ভরের আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা।
এই এম এর সাথে পৃথিবী আমাদেরকে কতটুকু ত্বরণে বা কতটুকু হচ্ছে আকর্ষণ বলে টানে, একটা জি, এটা বলা হচ্ছে অভিকর্ষণ বল, অভিকর্ষ ত্বরণ। ত্বরণ নিয়ে আমরা পরে জানবো। আপাতত জানো যে ওজন মানে হচ্ছে এই ভর আর এই অভিকর্ষ ত্বরণের গুণফল, টোটাল মিলায় কি হবে, এটা হবে হচ্ছে ওজন। এখন এই যে যে জি লিখলাম মানে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে পৃথিবী আমাদেরকে কতটুকু বলে টানতেছে ওইটা। এখন পৃথিবীর জায়গায় যদি আমি ধরো চাঁদে যাইতাম, ও কি এই জি বলে টানতো না, ও আরও অনেক কম বলে টানতো। তাহলে এই বলটা যদি কম হইতো তাহলে গুণ হওয়ার পর আমার গুণ ফলটাও কি কম হয়ে যেত না, হয়তো এর মানে আমার ওজন কমে যেত। তাহলে ওজনটা আসলে কি আমার এই জি এর মানের উপর নির্ভরশীল না। আর জি এর মানটা কোন দিকে কাজ করে, ধরো এটা হচ্ছে তোমার পৃথিবীর পৃষ্ঠ, এইখানে হচ্ছে তুমি দাঁড়ায় আসো, তাহলে তোমার জি এর মান পৃথিবী তোমার কোন দিকে টানে, ঠিক তোমার নিচ বরাবর না। তাহলে এই নিচ বরাবর এটা একটা দিক না, তাহলে যেহেতু এখানে একটা দিকওয়ালা রাশি গুণ হয়েছে, এর মানে এই পুরাটা ওজনের মধ্যেই একটা দিক আছে না। তাহলে ওজনের যদি দিক থাকে, কোনো কিছুর দিকও লাগতেছে, আবার এই যে এম দ্বারা আমরা মানও পাইতেছি, মানে এ আমার যে গুণ করলে একটা মানও পাইতেছে, তাহলে মানও আছে দিকও আছে, তখন এটা আমরা কি বলতেছি, ভেক্টর রাশি। তাহলে ওজন কি হইলো আমার একটা ভেক্টর রাশি। আর ভর কি, ভর হচ্ছে যখন এই যে ওজন থেকে আমরা জিটারে বাদ দিব, শুধুমাত্র আমার অ্যাকচুয়াল শরীরের ভর। এখন তুমি বলতে পারো যে আমাদের পৃথিবীতে আমরা যেটা মাপি ওইটা কি, ওটা কি আসলে কি হয় জানো, তুমি চিন্তা করো, তুমি মহাকাশে আসো, ওই যে তুমি ধরো একটা ওজন মাপার যন্ত্র নিয়ে মহাকাশে গেলা, হ্যাঁ, এখন ওজন মাপার যন্ত্রের উপরে তুমি দাঁড়াইতে চেষ্টা করবা, তুমি কি দাঁড়াইতে পারবা বলো তো? ওটা তুমিও তো মহাকাশে ভাসতেছো, ওইটাও তো ভাসতেছে, তুমি তো ওটার উপর যদি চাপই না দিতে পারো, ওইটা কি তোমার কোনো মান দেখাবে? অবশ্যই দেখাবে না। তাইলে তাহলে আমরা পৃথিবীতে মান কিভাবে পাই, কারণ এই জি আমাদের সাথে হচ্ছে নিচের দিকে টানে, এই টানটা গুণ হওয়ার পর আমরা হচ্ছে ওই মেশিনের মধ্যে একটা মান পাই। এখন মেশিন যদি তোমার হচ্ছে ওজন দেখায়, হ্যাঁ, এই ভরের একক হচ্ছে কেজি, আমরা ভরকে কেজি দ্বারা প্রকাশ করি, আর ওজনকে নিউটন দ্বারা প্রকাশ করি, এটা আমরা পরে আস্তে আস্তে পরের চ্যাপ্টারে শিখবো। তো এখন আমরা কি সবসময় বলি না যে আমার ওজন 50 কেজি আসতেছে, বা মেশিনে কি 50 কেজি দেখায় না? কিন্তু আমরা এখানে দেখলাম যে যখন আমাদের সাথে অভিকর্ষ ত্বরণ টানে, এই টান বল যুক্ত হওয়ার কারণে এটা হয়ে যায় নিউটন বা এন। তাহলে আমি কেজি কেমনে হিসাব করি, এই যে যখন ওই মেশিনটা তো আসলে কেজি পায় না, ও এই পুরা মানটা পায়। ও কি করে, পুরা মানটা পাওয়ার পর এই যে জি, এই জি দিয়ে নিচে একটা ভাগ দিয়ে দেয়, ভাগ দিলে কি জি জি কাটা যায় না, শুধু ভরটা থেকে যায়। ওইভাবে আসলে ওই মেশিনটা কাজ করে। আশা করি ভর আর ওজনের মধ্যে সব কিছু বুঝতে পারছো। আচ্ছা, এরপর আর কি কি আছে এক্সাম্পল দেখো তো। ভেক্টর রাশির, ভেক্টর রাশি এক্সাম্পলসে ওজন গেল, সরণ, সরণ কি এটা আমরা জানবো, বেগও আমরা জানবো, ত্বরণে আমরা জানবো, বল জানবো, তড়িৎ প্রাবল্য জানবো। আপাতত এটা মনে রাখো যে এই সবগুলো হচ্ছে তোমার কি রাশি, ভেক্টর রাশি। ঠিক আছে, ওজন, সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, এই সবগুলো কি আমাদের, সবগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আচ্ছা আচ্ছা, এখন আসো যে আমাদের যে ভেক্টর রাশি আছে, এই ভেক্টর রাশির যে আমাদের যোগ বিয়োগ আছে, ভেক্টর রাশির যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগগুলো কীভাবে কাজ করে। আচ্ছা দেখো, আমরা আমাদের কাছে রাশি কয় ধরনের, রাশি আমরা পাইতেছি দুই ধরনের। একটা হচ্ছে, সরি বেশি ইয়ে করে ফেলছি না, এটা না, রাশি আমাদের কাছে কয় কয় প্রকার পাইছি আমরা, রাশি পাইছি হচ্ছে আমরা দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা কি আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, এখন এখানে আমাদের একটা জিনিস জানা লাগবে, যে এই যে আমরা দুইটা রাশি পেলাম, এই দুইটা রাশির যোগ বিয়োগ গুণ ভাগ কেমন হয়। এই দুইটা রাশির কি দেখবো আমরা, যোগ বিয়োগ, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে ভাগ, এগুলো আসলে কেমনে হয়। আচ্ছা, প্রথম হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশিটা কি, স্কেলার রাশি হচ্ছে আমাদের যেটার মধ্যে শুধুমাত্র মান থাকে। এর মানে ধরো আমার কাছে ভর আছে, হ্যাঁ, ধর কী কী ভর থাকতে পারে, ধরো আমি 1 কেজি হচ্ছে আলু কিনলাম, আমি আধা কেজি হচ্ছে পেঁয়াজ কিনলাম, হ্যাঁ, আধা কেজি পেঁয়াজ কিনলাম, তারপর হচ্ছে ধরো 2 কেজি মুরগি কিনলাম, হ্যাঁ, এরপর হচ্ছে ধরো আরও আধা কেজি আমি ধরো আলু কিনলাম। হ্যাঁ, আমারে বললো তুমি তোমার টোটাল ভর বের করো, টোটাল ভর বের করো। এখন আমি কি করব, খুব স্বাভাবিকভাবেই কি 1
যোগ 0.5, আমি বাংলা ইংলিশ মিলাই ফেলাইছি কেন, এটা 0.5 এগুলা আচ্ছা লিখছি যখন ঠিক করছি যখন করেই ফেলাই, আচ্ছা এটা হবে 0.5 0.5, আচ্ছা যোগ তারপর হচ্ছে এই যে 2, তারপর হচ্ছে 0.5, এগুলো কি সরাসরি যোগ করতাম না? আচ্ছা করতাম, তাহলে কত হইতো 1 আর 2 3, আর এখানে আছে অর্ধেক আরও অর্ধেক, অর্ধেক অর্ধেক মিলে আরেকটা, তাই না? তাহলে 3 আর 1 এখানে হয়তো আমার 4 কেজি, তাই না? তাহলে 4 কেজি ওজনের আমার বা ভরের আমার কি আছে, জিনিসপত্র আমি কিনছি। আচ্ছা এটা তো গেলো হচ্ছে খুবই স্বাভাবিক, মানে বীজগণিতিক নিয়মে যোগ বিয়োগ, তাই না? এখানে যদি বিয়োগ করা লাগতো একই নিয়মে বিয়োগ হইতো না, গুণ ভাগ সবই একই নিয়মে হইতো, বীজগণিতিক নিয়মে। এখন হচ্ছে ভেক্টরের বেলায় এইখানেই হচ্ছে মেইন কাহিনী। এখন চিন্তা করো ধরো তোমরা 2 বন্ধু, একজনের নাম হচ্ছে লিমন আর একজনের নাম রিফাত। এখন ধরো এটা হচ্ছে লিমন, হ্যাঁ এটা লিমন, আমি ধরো রিফাতরে হচ্ছে একটু পিঙ্ক কালার দিই, ওকে। এখন লিমন আর রিফাত এদের মধ্যে একজন ধরো বা দুজনই ধরো, দুজন হচ্ছে ফিজিক্স পড়তে বসছো, হ্যাঁ। অ্যান্ড ফিজিক্স পড়তে যেহেতু বসছো, আমরা জানি ফিজিক্স পড়লে তো মাথাটা একটু গরম হয়, তাই না? যখন আমরা কিছু বুঝি না তখন তো মাথা গরম হয়ে যায় না? এখন ধরো এই যে লিমন আর এই হচ্ছে, ধরো আমি একটু লিখেই দিই, হ্যাঁ লিমন, এর নাম হচ্ছে লিমন আর এর নাম হচ্ছে রিফাত। আচ্ছা এখন যেহেতু ফিজিক্স পড়তে বসছে, ওদের মাথা গরম হয়ে গেছে, ওরা আর পড়তে পারতেছে না, ওরা কি করলো, বাসা থেকে বাইরে হয়ে গেলো। ওরা মানে একই বাসায় না, মানে একই বিল্ডিংয়েই থাকে কিন্তু ভিন্ন ভিন্ন বাসায়, হ্যাঁ ধরো একজন উপরের তলা একজন নিচের তলায় থাকে। আচ্ছা এখন ওদের মানে পড়তে পড়তে একদম রাগ উঠে গেছে, ওরা আর পড়বে না। এখন এক বাসা থেকে বেরোয়া ধরো এই যে লিমন, ও 20 মিটার সামনে চলে গেছে, বা ধরো 20 মিটার, হ্যাঁ 20 মিটার সামনে চলে গেছে বা 20 মিটার দূরত্ব চলে গেছে। রিফাত কি করছে, ও 50 মিটার দূরত্বে চলে গেছে রাগ করে, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি তাইলে লিমন আর রিফাতের মধ্যবর্তী দূরত্ব কত, বা ওরা টোটাল টোটাল কত মিটার গেছে, এটা যদি আমি তোমাদের বের করতে বলি, তুমি কি করবা? এই বীজগণিতিক নিয়মে কি আমরা 20 + 50 70 মিটার করে ফেলাবো? এটা বলতে পারবো আমাকে? দেখো তো, ধরো এখানে হচ্ছে দুজনে ছিল, দুজনের বাসা এটা, তো ধরো এই পাশে হচ্ছে আমাদের লিমন গেল আর এই পাশে আমাদের রিফাত গেল, তাহলে রিফাত গেছে 50 মিটার, লিমন গেছে 20 মিটার। বলো তো ওদের মধ্যবর্তী দূরত্ব কত? দুইটার যোগফল না, একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 70 মিটার না? আচ্ছা এখন ধরো এই যে লিমন, এটা আমরা কীভাবে পাইছি, 70 মিটারটা কীভাবে পাইছি এটা দেখো তো। 70 মিটার পাইছি কি, আমরা হচ্ছে 20 আর 50 যোগ করছি। এখন ধরো এই যে লিমন ছিল, লিমন তার উল্টা দিকে না যায় কি করলো, রিফাত যেদিক গেছে ঠিক ওই দিকেই গেছে, হ্যাঁ ধরো রিফাত যেদিকে গেছে লিমনও ওই দিকেই গেছে, তাহলে লিমন গেছে কত, 20 মিটার। এবার যদি আমি ওদের মধ্যবর্তী ডিস্টেন্স চাই, ডিস্টেন্স মানে কত, যে এইখান থেকে এই পর্যন্ত না, তাহলে এই টোটালটা হচ্ছে 50, একদম এই মাথা থেকে এই মাথা, আর লিমন আসছে 20, তাহলে এই 20 আর এই 50 এদের মধ্যে দূরত্ব কত, 30 না? কেমনে পাইলাম 30, 50 থেকে -20 কইরা। এখন দেখো তো আমার কোশ্চেনে কিন্তু মান বলা নাই যে কে কোন দিয়ে গেছে, যদি আমার কাছে মান বলা না দেয়া থাকে আমি কি ম্যাথটা করতে পারতাম? দেখো তো আমি প্রতিবারই কিন্তু সরি মান তো দেয়াই আছে, সরি দিক দেয়া নেই, যে কে কোন দিকে গেছে দেয়া নেই। তো দিক যদি দেয়া না থাকতো, যেমন এখানে প্রথমবার আমরা কি করছিলাম, একে অপরের বিপরীত দিক ধরে নিছিলাম না, ধরে নিছিলাম, পরে আবার একে অপরের একই দিক ধরে নিছিলাম না, নিছিলাম। এক একবার কি এক একটা মান আসছিল না, এখানে 70 আসছে আর এখানে 30 আসছে, তাহলে দিক ভিন্ন হওয়ার কারণে আমার কি এখানে যোগফলটাও বা আমার হচ্ছে টোটাল যে অবস্থান সেটা কি পরিবর্তন হইতেছে না? এই যে ভেক্টরের যে যোগ বিয়োগ, এখন ধরো এটা তো খুবই সিম্পল। এখন ধরো এই রিফাত গেল এই দিকে, লিমন গেল এই দিকে, আর মাঝখানে ধরো তোমার কাছে 34 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এখন এই 34 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো রিফাত তো ধরো 5 কিলোমিটার 50 মিটারই গেছে আর লিমন গেছে 20 মিটার। এখন তুমি কি আমাকে বলতে পারবা যে এদের এই যে অবস্থানের দূরত্ব মানে কত, এদের টোটাল একজনের থেকে আরেকজনের দূরত্ব কত? এটা কিন্তু 70ও হবে না, এটা 30ও হবে না, তাই না? এটা অন্য একটা মান আসবে যেটা 30 আর 70-এর
মাঝখানে। ওইটা আমরা এখন বের করা শিখবো না, এটা হচ্ছে আসলে তোমাদের এই ক্লাসের না, এটা হচ্ছে পরবর্তী ক্লাসের। আমরা মেইনলি হচ্ছে ভেক্টর রাশিটা মানে বুঝতে চাচ্ছিলাম। লাস্ট দিন আমি হচ্ছে ওই যে প্রসঙ্গ কাঠামো দেখছিলাম না, প্রসঙ্গ কাঠামো, তারপর হচ্ছে আপেক্ষিকতা, হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে এই ভেক্টর রাশির কারণেই হয়ে থাকে। ওই যে আমাদের দেখছিলাম যে একটা ট্রেন ছিল আমাদের কাছে, একটা ট্রেন এদিকে যাচ্ছিল, আরেকটা ট্রেন আমার এদিকে যাচ্ছিল। যখন দুইটা ট্রেন দুই দিকে যায় আমাদের কি অনেক বেশি স্পিড মনে হয় না? তখন কি হয়, দুইটা ট্রেনের যেই টোটাল গতি থাকে সেটা অনেক বাইরে যায়, তাই না? এটা আমরা দেখছিলাম। আচ্ছা, তা আমরা মোটামুটি কি স্কেলার রাশি আর ভেক্টর রাশি নিয়ে জানলাম। এখন এটাকে জাস্ট খালি আমরা একটু বলবো, দেখো এই যে এই জিনিসটাকে তুমি যদি জানতে চাও যে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত, তখন তোমাকে আসলে নর্মাল বীজগণিতিক হিসাব নিকাশে করলে হবে না, তখন জ্যামিতিক হিসাব নিকাশে করা লাগবে। এর মানে যখন স্কেলার রাশি, এইখানে আমরা নর্মাল বীজগণিতিক, হ্যাঁ, আমাদের যে বীজগণিত আছে এই বীজগণিতের নিয়মেই আমরা কি করতে পারি, হিসাব নিকাশ করতে পারি। কিন্তু ভেক্টরের বেলায় আমাদের কি করা লাগে, আমাদের জ্যামিতিক নিয়মে অঙ্কগুলা করা লাগে, জ্যামিতিক নিয়ম। তোমরা কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? হ্যাঁ, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। চলো তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের এখনের টপিক হচ্ছে দূরত্ব আর সরণ। এইটা বোঝার জন্য আসলে এখানে তোমাদের বইয়ে একটা সুন্দর চিত্র দিছে, এই চিত্রটাই আসলে এনাফ বোঝার জন্য। তারপরেও আমরা এই ভিতরে অনেক লেখা, তো এই লেখাগুলো বোঝার আগে আমরা একটু নিজেরা বুঝে আসি যে জিনিসটা আসলে কি। ঠিক আছে, চলো। ধরো ধরো তুমি তুমি কি করো, এই যে ফ্যাক্টরিটা আছে এই ফ্যাক্টরিতে তুমি কি করো, চাকরি করো। এখন তোমার বাসা হইলো এই যে পাহাড়, ওই যে কি জানি 13 নদী, হ্যাঁ 13 নদী 7 পাহাড় না কি জানি, হ্যাঁ, এই এগুলো পাড়ি দিয়ে তোমার হচ্ছে তোমার ওই ফ্যাক্টরিতে প্রতিদিন কাজ করতে যাওয়া লাগে। হ্যাঁ, এখন তোমার বাসায় এটা, তোমার এই বাসা থেকে এখানে রোড আছে যেগুলো পাহাড়ের মাঝ দিয়ে যায় যায় এই ফ্যাক্টরিতে গেছে। আর তুমি তো অবশ্যই রোড দিয়ে যাবে, তাই না? তুমি তো পাহাড়ের উপর দিয়ে উঠবা না। ধরো এই যে তুমি রাস্তাটা দিয়ে গেলা, দেখো নিচের যে রাস্তা, এই রাস্তা দিয়ে বেকা তেরা ভাবে ঘুরা টুইরা তুমি ফ্যাক্টরিতে গেলা। এই বেকা তারা ভাবে যাওয়াটারে আমরা বলি কি জানো, এইটারে বলি হচ্ছে আমরা দূরত্ব। ঠিক আছে, এটারে বলি হচ্ছে আমরা দূরত্ব বা ডিস্টেন্স। ঠিক আছে, এটাকে বলি আমরা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। আর যদি পসিবল হইতো যে তোমার বাসা থেকে তুমি ফ্যাক্টরিতে একদম সোজা একটা রাস্তায় যাইতে পারতা, যদিও পসিবল না, বাট আমরা ধরে নিলাম যে তোমার বাসা থেকে সরাসরি ফ্যাক্টরিতে তুমি কি একটা সোজা রাস্তায় যাইতে পারতা। ধরো সোজা রাস্তায় গেলে এই যে কত 120 মিটার না, তাহলে এই যে সোজা রাস্তায় যাওয়া, এই সোজা রাস্তাটাকে আমরা কি বলি, এইটারে বলি হচ্ছে আমরা সরণ, বা এটার ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটার ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম যে কেউ যদি অনেকখানি বাঁকা তারা পথ দিয়ে কোথাও যায়, তাহলে এই বাঁকা তেরা পথের যে দূরত্বটা বা এই বাঁকা তেরা পথের যে দৈর্ঘ্যটা, ওইটা হচ্ছে দূরত্ব। আর কেউ যদি ওই একই কাজ সরাসরি এখান থেকে সরাসরি যাইতে পারতো, তাহলে যে দূরত্বটা হইতো বা যেই দৈর্ঘ্যটা হইতো, এইটারে বলতেছি আমরা সরণ। আচ্ছা, যেহেতু বুঝছি, তাহলে আমরা একটু আমাদের বইয়ের একটা চিত্র দেখি, তারপরে আমরা আরেকটু পড়ব। এই চিত্রটা দেখো, এটা হচ্ছে তোমাদের উদাহরণের একটা চিত্র। এখানে দেখো তো, মানে বলছে যে এই তুমি যদি একটা পাথরকে এভাবে সুতা দিয়ে বেঁধে ঘুরাও, ঘুরাও, তাইলে তোমার দূরত্ব কত আর সরণ কত? হ্যাঁ, দেখো, ধরো তোমার এই পুরাটার পরিধি হচ্ছে, ধরো আমি ধরে নিলাম 20 মিটার। তাইলে পাথরটা যখন ঘুইরা এখান থেকে এখানে আসবে, তাহলে ও কি 20 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলাইছে না? করে ফেলাইছে। কারণ দূরত্ব মানে কি, সে যে রোডটা দিয়ে যায় ওই রোডের টোটাল দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, এখন আমরা বলো তো, এখান থেকে চালু হয়েছিল, এখানে ঘুরে আবার এখানে আসছে, তাহলে এখন ওর সরণ কতটুকু? সরণ মানে কি? সরণ মানে হচ্ছে যে আমরা মাত্র যেটা দেখলাম, সরণ মানে হচ্ছে আমাদের একদম মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই যেখান থেকে শুরু হয় ওখানে যেখানে শেষ হয়, দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটাতে যদি আমরা আদি অবস্থান ধরি আর এটা যদি শেষ অবস্থান ধরি, তাহলে শেষ অবস্থান থেকে যদি আমি আমার আদি অবস্থানটা বাদ দিই, তাইলে কি আমার মাঝখানের দূরত্বটা চলে আসবে না? অবশ্যই চলে আসবে। তাহলে এই সেম কাজটা যদি আমি হচ্ছে এই চিত্রের জন্য করি,
দূরত্ব ছিল। এবার সরণ, ও এখান থেকেই শুরু হয়েছে আবার এখানে এসে শেষ হয়েছে। তাহলে এদের মধ্যবর্তী কি কোনো দূরত্ব বা দৈর্ঘ্য আছে? যেখানে শুরু হয়েছিল ওখানে শেষ না। তাহলে এইখানে যদি কি কোনো মানে ডিস্টেন্স ওরা চেঞ্জই না হয়, তাহলে ওর সরণ কি জিরো হয়ে যাবে না? জিরো হয়ে যাবে। তাহলে আশা করি দূরত্ব আর সরণ কি বুঝাইতেছে এতটুকু কনসেপ্ট তোমরা ক্লিয়ার হয়েছে। এবার চলো আমাদের এখানে যে বইয়ে যেই লেখাগুলো লিখছে এগুলো একটু বুঝি, ঠিক আছে? আচ্ছা, বই এখানে অনেক কথা লিখছে, আমরা এত কথা পড়তেই যাব না, আমরা জাস্ট খালি চিত্রটা একটু বুঝো। দেখো এখানে বলছে যে একজন লোক এই যে এই রাস্তা দিয়ে তাও এ পয়েন্ট থেকে, হ্যাঁ, ফাইনাল হচ্ছে এ পয়েন্ট থেকে সি পয়েন্টে যাবে, বা জিরো থেকে এই যে 0 1 2 3 4 5 6 7 সে এই রাস্তা দিয়ে ঘুরে 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 হচ্ছে এই পর্যন্ত যাবে। হ্যাঁ, এখন আমরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমরা দেখব যে আমাদের সরণ কতটুকু আর দূরত্ব কতটুকু। দেখো 0 থেকে 1 পর্যন্ত গেছে, গেল 1 থেকে 2তে গেছে, 2 থেকে 3তে গেছে, 3 থেকে 4-এ গেছে। এখন বলো তো এই 0 থেকে 4 ওরা এখানে বলে দিছে আর কি, 0 থেকে 4 পর্যন্ত হয়েছে। ধরা যাক এ বিন্দুতে আছো, মানে তুমি এই বিন্দুতে আসো। এখন তুমি সাইকেল চালিয়ে আঁকাবাঁকা পথটি ধরে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছালে, মানে এইখান থেকে এই পর্যন্ত আসলা, 4 কিলোমিটার রাস্তা পার করছো। তাহলে রাস্তা কোনটা? এটা না, এই পুরাটা হচ্ছে রাস্তা। এই রাস্তা যেহেতু তুমি পার করছো, তাহলে এই পুরাটার ডিস্টেন্স কত? 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার যে আছে এটা কি আমরা দূরত্ব না, কারণ হচ্ছে যেই রাস্তা দিয়ে এসে যায় সেটাকে আমরা কি বলি? দূরত্ব বলি। আর যদি এখন সরণ বের করতে চাই, সরণ কোনটা হবে? সরণ হবে ঠিক এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে সরাসরি আমার ডিস্টেন্সটা, এটা কি হয়ে যাবে আমাদের? এটাই হবে আমাদের সরণ। এই যে এটা দেখবে যে এখন লেখা আছে এটা কোথাও, হ্যাঁ দেখো বিন্দুর, দেখো এখানে কোথাও কি আছে, এই যে দেখো লিখছে যে এ বিন্দু সাপেক্ষে এই পথটি ধরে বি বিন্দুর আমরা তখন দূরত্ব বের করছি, আমরা কিন্তু সরণ বের করি নাই। এখন ইচ্ছে করলে এই বিন্দু সাপেক্ষে বি বিন্দুর সরণ বের করতে পারি। সরণ বলতে বোঝানো হয় এ বিন্দুর অবস্থান সাপেক্ষে বি বিন্দুর অবস্থান। ছবিতে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা তীর চিহ্ন সরল রেখা দিয়ে সরণটি দেখানো হয়েছে। এই যে এই সরল রেখা বরাবর যে দূরত্ব হবে ওইটাই হবে আমাদের কি? ওটা হবে আমাদের সরণ, কারণ আমরা সরাসরি ডিস্টেন্স, এটা কত? এই যে 3 কিলোমিটার, দেখছো? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে সরণ কি আর দূরত্ব কি। সেম জিনিস তুমি যদি হচ্ছে এই যে সি বিন্দুতে চলে আসো, তাহলে তোমার দূরত্ব কত হবে? দূরত্ব হবে পুরাটা না, দেখো যে 4 কিলোমিটার 5 কিলোমিটার 6 কিলোমিটার, এটা হয়ে যাবে তোমার দূরত্ব। আর তোমার সরণ কতটুকু হবে? যে এতটুকু হচ্ছে 1 কিলোমিটার, আর এতটুকু ধরো আরও অর্ধেক, মানে 1.5 কিলোমিটারের মতো সরণ 6 কিলোমিটারে দূরত্ব অতিক্রম করছে। আশা করি দূরত্ব আর সরণ নিয়ে তোমাদের সমস্যা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এই দূরত্ব বা সরণের মাত্রা। তোমরা মাত্রা সম্পর্কে প্রথম অধ্যায়ে জানছো, মাত্রা কি, মাত্রা কিভাবে কাজ করে, সব কিছুই। এখন দূরত্ব বা সরণের মাত্রাটা লাগবে। দেখো দূরত্ব, আমরা কি দূরত্বকে সবসময় মিটার দ্বারা প্রকাশ করি না, বা কিলোমিটার দ্বারা? এই মিটার কখন ইউজ করি? দৈর্ঘ্যের ক্ষেত্রে না? তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে যে মাত্রা আর সরণের ক্ষেত্রে যে মাত্রা, দূরত্বের ক্ষেত্রে যে মাত্রা, সব একই মাত্রা। তাহলে মিটার মানে কি? মিটারের ক্ষেত্রে মাত্রা কত? লেন্থ বলতো না এটাকে, মনে আছে? ফার্স্ট চ্যাপ্টারে ছিল এগুলা। যখন কোনো এককে মিটার আসবে ওইটাকে আমরা হচ্ছে দৈর্ঘ্য বলবো। দৈর্ঘ্যের ইংলিশ কি? লেন্থ। এই লেন্থের এই যে এল, এই এলটা হয় মাত্রা। এই যে সরণের মাত্রা এল, দূরত্বের মাত্রা এল, দুইটারই একই, ঠিক আছে? শুধুমাত্র একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার। দূরত্ব হচ্ছে স্কেলার, কারণ দূরত্বের শুধু মান দিয়েই প্রকাশ করা যায়। কেন মান দিয়ে প্রকাশ করা যায়? কারণ হচ্ছে এখানে আমাদের কি লাগে না, দেখো আমাদের তো রাস্তাই আছে এখান দিয়ে, এটা একটা, তাই না? আমি যদি মান বলে দিই 200 মিটার যাও, সে তো এই রাস্তা ধরেই যাবে, ওরে কিন্তু আমার আর দিক বলার দরকার নেই, এখানে আমি যে একটা রাস্তাই আছে। হ্যাঁ, আর সরণের বেলায় দিকটা লাগে, ঠিক আছে? কারণ সরণ হচ্ছে সরাসরি, ও তো এত কিছু মানে না, ও একেবারে ডাইরেক্ট যে কোন দিকে সেটা হচ্ছে দেখে। আজকের ক্লাসের এটা হচ্ছে লাস্ট টপিক, দ্রুতি এবং বেগ। আচ্ছা চলো, দ্রুতি আর বেগ যে আমরা যেহেতু এতক্ষণ কি শিখছি, আমরা এতক্ষণ শিখছি হচ্ছে আমাদের সরণ কি আর দূরত্ব কি। এই দুটো জিনিস জানলে দ্রুতি আর বেগ খুবই ইজি। এই দ্রুতি আর বেগ জানার আগে একটা জিনিস একটু জানা লাগবে। কি জিনিস জানো? হার বলতে কি বোঝায়? হার, কোনো কিছুর হার। হ্যাঁ, ধরো তোমাকে বললো যে তোমরা যদি রিসেন্টলি নিউজ দেখো বা ফেসবুকে একটু দেখো, দেখবা যে গোল্ডের দাম
হ্যাঁ, আমাদের যে আমাদের দেশে না, পুরো বিশ্বে গোল্ডের দাম না বাড়তেছে না, বাড়তেছে। ধরো আগে একদিন যদি থাকে হচ্ছে 20,000, পরের দিনটা হয়ে যেতেছে ধরো 23,000। হ্যাঁ, তাহলে ও কি একটা ভালো দাম বাড়ছে না, এবং একদিনের মধ্যে বাড়ছে না। তাহলে আমি যদি জানতে চাই যে সে কতটুকু বাড়তেছে প্রতিদিন, কত গুণ কইরা বাড়তেছে, এই যে কত গুণ কইরা বাড়তেছে এইটারে বলা হয় হচ্ছে হার। তাহলে এটা কেমনে বের করবো আমরা? বের কেমনে করবো? দেখো 3,000 বাড়ছে না, তাহলে আমরা কি লিখবো? 3,000 কয় দিনের জন্য বাড়তেছে? একদিন না, তাহলে 1 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা কত পাই যাবে? 3,000। তারপরে আমি বলতে পারবো যে হ্যাঁ, গোল্ডের দাম প্রতি একদিনে 3,000 টাকা করে বাড়তেছে, তাই না? আচ্ছা, এখন যদি আমাকে বলতো যে প্রতি সেকেন্ডে এটার বৃদ্ধির হার বের করো। সেকেন্ড মানে কি? একদিনে কত সেকেন্ড হয়? একদিনে হয় হচ্ছে কত? 24 ঘন্টা না, এটা বিশাল বড় সেকেন্ড হয় আসলে। আমরা একদিনের হিসাব না করে 1 ঘন্টার যদি হিসাব করি, একদিনে ধরো 1 ঘন্টায় যদি হিসাব করি তাহলে 3600 সেকেন্ড হয়। হ্যাঁ, বা তুমি হচ্ছে 1 ঘন্টা যদি হিসাব করো, এই সরি আমরা হচ্ছে ওটা মুছতে চাই নাই। যদি তুমি 24 ঘন্টা হিসাব করো তাহলে হচ্ছে 24 ঘন্টা দিয়ে ভাগ দিবে, তাহলে 1 ঘন্টাটা পাই যাবো। হ্যাঁ, টোটালটা 3,000 তো 24 ঘন্টায় বাড়ছে, তাহলে 1 ঘন্টার জন্য কি করবো? 24 দিয়ে ভাগ দিব না, এটা না কিন্তু, এটা 24 দিয়ে ভাগ দিব। তাহলে যেটা পাবো ওইটা আমার কি? প্রতি 1 ঘন্টায় কতটুকু স্বর্ণের দাম বাড়তেছে তার হার না? হ্যাঁ, তাহলে এবার যদি আমরা এই সংজ্ঞাগুলা পড়ি, দ্রুতি আর বেগের সংজ্ঞা, তাইলেই আমরা বুঝে যাব যে আসলে জিনিসটা কি। দেখো, প্রথমেই বলছে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে দ্রুতি কি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তাইলে দূরত্বের পরিবর্তনের নাম যদি ধরি ডি, আর বলছিলাম দূরত্বকে আমরা কি ডিস্টেন্স দ্বারা প্রকাশ করি, ডি। হার মানে কি? আমরা একটু আগে বলছি না, হার মানে হচ্ছে কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করছি না আমরা, সময়ের হার বলছে, তাহলে সময় দ্বারা ভাগ করছিলাম না একটু আগে, যে 24 ঘন্টা দিয়ে ভাগ করছি, এটা সময় না? তাহলে সময় দ্বারা যখন আমি কাউকে ভাগ করব ওইটারই বলে হার, তাই না? তাহলে কার কার বলছে? দেখো, দ্রুতি হচ্ছে সময়ের সাথে কার হার? দূরত্বের পরিবর্তনের। তাহলে দূরত্বের যে পরিবর্তন, এইটাকে আমরা কি করলাম? সময় দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমি কি হারটা পাই গেলাম না? এটারে আমরা কি বলতেছি? এটারে বলতেছি কি আমরা? দ্রুতি, তাই না? দ্রুতি। আচ্ছা, গেল দ্রুতি, ঠিক আছে। আচ্ছা, এর মানে হচ্ছে এটা এটা আসলে বোঝায়টা কি? এটা বোঝায়, ধরো এই যে একটা দেখো দ্রুতি বের করছে, যে তুমি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করছো, তাহলে তোমার দ্রুতি কতটুকু হবে? দেখো, উপরে হচ্ছে দূরত্ব, তাহলে দূরত্ব বসাইছে 100 মিটার, নিচে হচ্ছে সময় কতক্ষণ লাগছিল? 20 সেকেন্ড, তাই 20 সেকেন্ড বসাইছে, ভাগ করলে আসে 5। এর মানে তুমি প্রতি সেকেন্ডে, দেখো মিটার পার সেকেন্ড, উপরেরটা কি মিটার, নিচে সেকেন্ড, তাহলে দুইটার ভাগাকারে রেখে কি হয়? মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, বা মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা কি বুঝাইতেছে? প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ডে তোমার গতি ছিল হচ্ছে 5 মিটার, মানে 1 সেকেন্ডে তুমি 5 মিটার করে দূরত্ব অতিক্রম করতেছিলা। আশা করি দ্রুতি কি বুঝছো না? বুঝছো। আচ্ছা, এখন দ্রুতি যেহেতু বুঝি, তাহলে তো বেগ তো আরও ইজি। বেগ হচ্ছে সেম জিনিস, সেম জিনিস, একটু এতক্ষণ আমরা যা পড়ে আসছি এটা সেম, কোনো পার্থক্য নেই। খালি পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে দূরত্বের পরিবর্তন ছিল না, এখানে হচ্ছে স্মরণের পরিবর্তন। তাহলে বেগ কি? বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। একই জিনিস। দেখো, এই যে বেগ, স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ওটার হার মানে টি দ্বারা ভাগ। তাহলে এইখানে আমরা বেগ সমান সমান পাই যাবো হচ্ছে এস বাই টি। তাহলে এই যে আমরা একটা জিনিস পাইলাম, হ্যাঁ, যে ভি ইকুয়ালস হচ্ছে এস বাই টি, এই এস বাই টিটা হচ্ছে আমাদের কি? বেগ। ভি সমান সমান এস বাই টি হচ্ছে আমাদের একটা বেগ পাই যাবো। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা মেইন দরকার, হ্যাঁ, আমাদের মেইনলি হচ্ছে কোনটা আমরা ইউজ করব? আমরা কি দ্রুতি নিয়ে ম্যাথ করব নাকি বেগ নিয়ে ম্যাথ করব? দেখো, দ্রুতি আর বেগের বেলায় সমস্যাটা আর দুইটা কেন আলাদা লাগতেছে? আচ্ছা, কারণ হচ্ছে দেখো, দ্রুতিতে যখন যাবা এর মানে কি? তুমি কি বিভিন্ন আঁকা বাঁকা পথে যাচ্ছ না? তাইলে তুমি যেহেতু একটা আঁকা বাঁকা পথে যাচ্ছ, এই আঁকা বাঁকা পথে, ধরো তুমি যখন একটা সাইকেল নিয়ে চালাই যাবা, যখন এই আঁকা বাঁকা এই বাঁকটা পূরণ করবা, হ্যাঁ, যে এই ধরো এই বাঁকটা, তুমি এই বাঁকটা কি করলা? এই বাঁকটা হচ্ছে পার করতে হবে সাইকেল দিয়ে, তখন কী হবে? তোমার একটু কি গতি কমায় নেওয়া লাগবে না? গতি কমায় নেওয়া লাগবে, আবার তোমার দিক চেঞ্জ হয়ে যেতেছে, আবার যখন এই বাঁকে যাবা তখন আবার গতি কমায় নেওয়া লাগবে না? তাহলে কি তুমি কি একটা নির্দিষ্ট বেগে পুরাটা যেতে পারতেছো? পারতেছো না, কিন্তু তোমার কি প্রতিবার বেগ কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে। তো এই জন্য আমাদের মানে এইটা দিয়ে যেহেতু ম্যাথ করা
টাফ, কারণ তুমি কখন গতি কমবে কখন বাড়বে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট হিসাব করা তো কঠিন। এই জন্য আমরা সবসময় ম্যাথ করি হচ্ছে স্মরণ দিয়ে, বা আমাদের যত ম্যাথ আসবে তোমাদের ইন্টার লাইফ এসএসসি লাইফে সব আসবে হচ্ছে এই সরল রৈখিক কোনো একটা দূরত্বের জন্য। আর সোজাসুজি দূরত্বটা আমরা কি বলি, স্মরণ বলি না। এই সব সময় আমরা যে সূত্রটা ব্যবহার করবো এটা হচ্ছে স্মরণেরটা। এই দ্রুতির সূত্র আমাদের কোনো দরকারই নাই, জাস্ট খালি এই লাইনটা ভালো মতো মনে রাখবো যে দ্রুতি কোনটা, দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে স্মরণের পরিবর্তনের হার। আশা করি তোমরা জিনিসগুলা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, আবারও ভুল মুছে গেছে, এটা আসলে কপাল ভালো না বুঝছো, মানে যাই মুছতে চাই ও মুছে যায়। আমি তো চাই নাই মুছতে, এই যে এবার এবার আরেকটু এই তো খালি এই যে মাঝখানের ফোটার আবাদে। যাই হোক, আচ্ছা, তো আমরা হচ্ছে এইটারই দেখো এই যে এই সেম সূত্রেরই আমরা কি করছি, সেম সূত্রেরই আবার জাস্ট খালি আর গুণ করছি, এস সমান সমান ভিটি। এই সূত্রটা দেখবা যে আমাদের ম্যাথ করতে গিয়ে প্রচুর লাগবে। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে একটু ভালোভাবে মনে রাখবা। হ্যাঁ, এই সূত্রটা যতবার ম্যাথ করতে যাবো দেখবো যে এটা যে কতবার লাগছে তোমার লাইফে অভাব নেই। হ্যাঁ, এই সূত্রটা এটা দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের কাছে যদি বেগ বলে দেওয়া থাকে তাহলে হচ্ছে আর যদি টাইম দেওয়া থাকে আমরা কি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ, বা স্মরণ কতটুকু হয়েছে আমি বের করতে পারবো না, পারবো। আচ্ছা, চলো এবার তাহলে আমরা হচ্ছে একটু পরে যাই। এখন আমাদের দুইটা জিনিস জানা লাগবে, দুইটা না মেনলি একটাই, সেটা হচ্ছে মাত্রা। এই যে আমাদের যে মাত্রা ছিল, এই যে মাত্রা, এই মাত্রা জানা লাগবে। মাত্রা আগেও আমরা দেখে আসছি না, ইয়ার স্মরণ আর দূরত্বের দুটা একই না, দুটা যেহেতু একই তাহলে দ্রুতি আর বেগেরটাও কি একই হবে না, অবশ্যই একই হবে। আচ্ছা, এখন মাত্রাটা কীভাবে বের করে, মাত্রাটা বের করে হচ্ছে এই দেখো এই সূত্র দিয়া, এই যে সূত্রটা আছে না, সূত্রটা কি ভি সমান সমান এস বাই টি। এস মানে কি দূরত্ব না, দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মিটার। আর টি এটা কি আমরা সেকেন্ডে বসাবো না সবসময়, এটা মনে রাখবো যে টাইম সবসময় এখানে আমরা সেকেন্ডে বসাবো, তাহলে টাইমটা কি সেকেন্ড। আচ্ছা, এবার আমরা একটু আগে বলছি যে মিটার যদি থাকে, মিটারের মানে মিটার আমরা কখন বসাই, দৈর্ঘ্যের বেলায়। আর দৈর্ঘ্যের ইংলিশ কি, লেন্থ। লেন্থ থেকে এখানে কি হবে, এল আসবে, এল। আর নিচে এস, এস মানে কি সেকেন্ডের টাইম বুঝাইতেছে না, তাহলে ইংলিশের তো টাইমই, তাহলে হচ্ছে টাইমের হচ্ছে টি। তাহলে এই জিনিসটাকে যদি আমি লেখো, এই এলটাকে এখানে লিখি আর এখানে এটা লিখি হচ্ছে 1/t, সরি 1/t। আচ্ছা, তাহলে এই দেখো এটা হইলো। এবার এল, এই টি যখন নিজে থাকে, টি এর পাওয়ার কত, এখানে কিছু নাই মানে 1 আছে। এই টিটা যদি আমি পাশাপাশি লিখতে চাই নিচে না লেখা, তাহলে এই 1টা হয়ে যাবে হচ্ছে -1। ধরো এরকম যদি হইতো যে 1/t², তখন কী হতে জানো, এটা এই টি যদি আমি উপরে নর্মালি লিখতে চাইতাম এর নিচে ভাগ আকারে না লেখা, তাহলে এই টুটা হয়ে যেত -2। তাহলে এখানে যদি নিচে কিছু নাই মানে 1 আছে, উপরে উঠাই দিছি, তাহলে এটা হয়ে যাচ্ছে -1। তাহলে এই যে আমরা যেটা পাইলাম এটাই হচ্ছে আসলে আমাদের মাত্রা, আর বাকিটুকু আমাদের দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, দূরত্ব আর স্মরণ দুইটা যেহেতু একই মাত্রা আসতেছে, তাহলে এই দুইটার মাত্রা কি, LT−1, LT−1, যেটা যে এখানেও আছে আবার হচ্ছে এখানেও আছে। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, চলো তাহলে আমরা হচ্ছে আজকে কি করবো, এখন আমরা একটু MCQ সলভে চলে যাব। ঠিক আছে, আমাদের এগুলো দরকার নেই, তোমাদের হচ্ছে এই দাগানো বইটা আমি দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে আমরা যেই মানে ক্লাস লেকচারটা ফলো করতেছি পুরো লেকচারটা আসলে আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, MCQ সলভ, তারপর হচ্ছে সিকিউ এর আমরা যেটুকু দেখতে পারবো সবগুলোই তোমাকে দিয়ে দিব। চলো তাহলে আমরা হচ্ছে আজকে MCQটা পড়ি, শুরু করি MCQ। হ্যাঁ, দেখো নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি, দেখো তো ভেক্টর রাশি কী কী আমরা জানছি না। আচ্ছা, এটা জানার আগে দেখো দ্রুত আর দ্রুতি আর বেগ এই দুটার মধ্যে কোনটা ভেক্টর কোনটা আমার একটু বলো তো। দ্রুতি মানে কি, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব, বা এস না তো, দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, তাই না, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। আর বেগ মানে কি, বেগ মানে হচ্ছে স্মরণ ডিভাইডেড বাই টাইম, তাই না। তাহলে এখানে ডিস্টেন্সটা কি, দূরত্ব। দূরত্ব মানে কি, দূরত্ব কি স্কেলার না, দূরত্ব যদি স্কেলার হয় তাহলে আমার এই পুরা বান্দাই তো স্কেলার হয়ে যাবে, তাই না, এই পুরাটাই কী হয়ে যাবে, স্কেলার। এর মানে হচ্ছে আমাদের দ্রুতি যেটা আছে, দ্রুতি কি স্কেলার, আর স্মরণ তো ভেক্টর, তাহলে এই বেগও হচ্ছে আমাদের ভেক্টর। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো।
চলো আমরা তাহলে হচ্ছে এবার এমসিকিউ চলে যাই, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে দাঁড়া, আমরা হচ্ছে ভুলে বেশি মুছে ফেলাইছি, আমাদের ওইটা মোছার দরকার ছিল না, এইটা মোছার দরকার ছিল। চলো এবার এমসিকিউতে যাই। দেখো তাহলে এখানে আমাদের কী হইতেছে, বলছে যে নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি। দেখো তো, দ্রুতি, দ্রুতি কি ভেক্টর রাশি? মাত্র দেখে আসলাম, স্কেলার না দ্রুতি? তাহলে এটা বাদ, এটা বাদ, এখানে দ্রুতি আছে, তাহলে দুটো অপশনই বাদ। এরপর এখানে আসে ভরবেগ, সরণ, ওজন। আরেকটা কি আছে? তড়িৎ বিভব, সরণ, ত্বরণ। এখন সরণ ভেক্টর রাশিটা আমরা জানি, আমরা পড়ছি, তাহলে সরণ ভেক্টর রাশি। ত্বরণ আমরা এখনও পড়ি নেই, বাট ত্বরণেরও একটা দিক আছে, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, তাহলে এটাও একটা ভেক্টর রাশি। তড়িৎ বিভব এই চ্যাপ্টারটা আসলে আমরা এখনো পড়ি নাই, বুঝছো? এই জন্য হচ্ছে এই এমসিকিউটা একটু তোমাদের কাছে কনফিউজিং লাগতে পারে। এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের খুব সম্ভবত 11 নম্বর চ্যাপ্টার। হ্যাঁ, চলতরিতে পাবা, বা হচ্ছে স্থির তরিতেও পাবা, 10ম চ্যাপ্টার, দুটাতেই পাবা। তখন তুমি বুঝবা, মেনলি স্থির তরিতে পাবা 10ম চ্যাপ্টারে। তখন তুমি বুঝবা যে তড়িৎ যে বিভব আছে এইটা আসলে একটা ভেক্টর রাশি না, এটা কি একটা স্কেলার রাশি। তাহলে অপশন বাকি রয়েছে কোনটা? এটা না? দেখো তো এটা কেন। দেখো সরণ, এটা তুমি না জানলেও পারতা। দেখো সরণ, সরণ কি? সরণ একটা ভেক্টর রাশি না? সরণ, সরণ একটা ভেক্টর রাশি। ওজন কি? ওজন একটা ভেক্টর রাশি, বলছি না যে নিচের দিকে কাজ করে। ভর বেগ, দেখো ভরের সাথে কে গুণ? ভরের সাথে আমার বেগ গুণ। তাহলে ভরের সাথে যদি আমার বেগ গুণ থাকে, ভরের সাথে যদি আমার বেগ গুণ থাকে, তাহলে কি হয়? বেগ নিচে তো একটা ভেক্টর না? তাহলে ভেক্টর যেহেতু আরেকটা ভর, ভর মানে কি? স্কেলার। আর বেগ যেহেতু ভেক্টর, তাহলে ভর আর বেগ মানে একটা স্কেলার, আর আরেকটা হচ্ছে বেগ কি? গুণাকারে আসতেছে। তাহলে যখন একটা স্কেলার আর একটা ভেক্টর গুণাকারে আসে, তখন ওইটার টোটাল মান হয়ে যায় হচ্ছে ভেক্টর। তাহলে এই পুরাটাই হচ্ছে আমাদের ভেক্টর। তাহলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ঘ নম্বর। তারপর নিচের কোনটি ভেক্টর রাশি? দেখো তাপমাত্রা ভেক্টর রাশি? জীবনেও না। ভর কি ভেক্টর রাশি? জীবনেও না। কাজ কি ভেক্টর রাশি? জীবনেও না। কেন? কারণ কাজ তো আমি তোমার বললাম যে তুমি হচ্ছে 50 জুল কাজ করতে পারো দিনে, বা হচ্ছে আমি বললাম যে এই ফ্যানটা প্রতিদিন 50 জুল পরিমাণ কাজ করতে পারে। এই 50 জুল ও কি এটার কোনো মানে কোন দিকে দরকার আছে যে কোন দিকে কাজ করে? দরকার নেই। তাহলে আমার এটাও ভেক্টর রাশি না। তাহলে বল, এটা আমরা উদাহরণে দেখে আসছি, বা ইয়ার ভেক্টর রাশি উদাহরণের মধ্যে এটা ছিল যে বল কি একটা ভেক্টর রাশি। ওকে ওকে, এখন আসলে 13 নম্বরে নিচের কোনটি স্কেলার রাশি? দেখো বল এটা জীবনে স্কেলার না, মাত্র আমরা দেখে আসছি ভেক্টর। ওজনও স্কেলার না। এখন তোমরা তো আরেকটা চ্যাপ্টার পড়ো নাই, এটা হচ্ছে 6ষ্ঠ চ্যাপ্টার। আস্তে আস্তে আমরা শিখবো। হ্যাঁ, এখনই অত চিন্তা করার কিছু নাই, আপাতত এখন হচ্ছে কয়েকটা মুখস্থ করে রাখো। আমরা যখন আস্তে আস্তে ওই চ্যাপ্টারগুলো শিখে ফেলাবো না, তখন দেখবা যে হচ্ছে এই সব কনফিউশন হয়ে যাবে। বিশেষ করে এই যে ভেক্টর রাশি কোনটা আর স্কেলার রাশি কোনটা, এটা আসলে তুমি পুরো শেষ করতে পারবে না। প্রায় মানে 50 থেকে 60 ধরনের রাশি মিনিমাম হয়। এই সব রাশিগুলা কোনটা ভেক্টর কোনটা স্কেলার, এটা তুমি এখনই যাই না সব মুখস্থ করতে পারবে না। যখন প্রত্যেক চ্যাপ্টারে যাবা, দেখবে যে প্রত্যেক চ্যাপ্টারেই তোমার কোনো না কিছু এরকম শিখাবে যেটা বলবে যে এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে স্কেলার। তো আমরা যখনই নতুন কোনো চ্যাপ্টার শিখবো, তখন আস্তে 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 আমরা শিখবো যে কোনটা ভেক্টর কোনটা স্কেলার। তো এটা নিয়ে এখনই কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপাতত এমসিকিউ যেগুলো আছে এগুলো একটু মনে রাখো। হ্যাঁ, এটা জানবা যে প্লবতা নিজে হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে স্কেলারকে আমাদের চাপ। আচ্ছা, তারপর নিচের কোনটি ভেক্টর রাশি? তাহলে এখানে কোনটা দেখো তো? তাপমাত্রা না, শক্তিও না, কারণ শক্তি মানে কি? কাজ মানে হচ্ছে জুল। তো এই জুল তো আর দিক নাই। চাপ, এই মাত্র চাপ দেখে আসলাম স্কেলার রাশি, তাহলে এটাও না। রয়েছে কে? তড়িৎ ক্ষেত্র, এটা পড়বা হচ্ছে ওই 10ম চ্যাপ্টারেই পড়বা যেটা কেন। 14, এরপরে কি আমাদের 15-16 নম্বর কি কোথাও আছে? 15-16 কই গেল? 15-16, আচ্ছা 15-16 মনে হয় অন্য কোনো একটা মানে সেম টাইপের, এই জন্য দিইনি। আচ্ছা 17 থেকে দেখি। বলছে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। মানে একটা বৃত্তাকার পথ, ধরো এই যে একটা বৃত্তাকার পথ আমি আঁকি, এই যে বৃত্তাকার পথ, কি বলছে এটা? 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। ব্যাসার্ধ মানে কি? যে এখান থেকে এতটুকু, এটা কত? 100 মিটার। আচ্ছা, বলছে বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে একটি ব্যক্তির সময় লাগে 2 মিনিট। হ্যাঁ, মানে এই পুরা রাস্তা ঘুরে আসতে ওর সময় লাগে 2 মিনিট। বলছে 1 মিনিট ঘোরার পর তার স্মরণ কত হবে?
তাহলে 2 মিনিটে যেহেতু সে পুরাটা ঘুরে, চিন্তা করো একটা বৃত্তের পুরাটা ঘুরে হচ্ছে সে 2 মিনিটে, তাহলে 1 মিনিটে কি সেই যে অর্ধেক পরিমাণ ঘুরবে না, মানে এই পর্যন্ত না, এই পর্যন্ত মানে কি সেই যে এইখান থেকে শুরু করছিল, সে হচ্ছে শুরু করছিল যে এই পয়েন্ট থেকে, এই 1 মিনিটে সে এখানে এসছে। এদের মধ্যবর্তী সরণটা কত? এটা কি আমাদের কি ব্যাস হয়ে গেল না? আর ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই ব্যাসার্ধ ধরে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে? 200 মিটার। এই যে এটা হবে অ্যান্সার, তাই না? আচ্ছা আমরা অ্যান্সারগুলো একটু ম্যাচ করতেছি না কেন? অ্যান্সারগুলো আমরা একটু ম্যাচ করি। দেখো তো এটা, হ্যাঁ ওকে, এটা একটা মেবি খ, হ্যাঁ ঠিক আছে, এটা গ, ঠিক আছে না? আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এরপর একই টাইপের জিনিস এটার মতোই বলছে, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত? আবারও সেই একই 100 মিটার ব্যাসার্ধের বৃত্ত, এটা 100 মিটার 2.5 পাক মানে এখান থেকে শুরু করবে সে হচ্ছে ধরো যে এই পয়েন্ট থেকে শুরু করবে চলা, 1 পাক দিল, আবার 2 পাক দিল, আরও অর্ধেক পাক দিবে, মানে এখানে আসবে। তাহলে এইবারও কি সে একেবারে ব্যাস পরিমাণ সরণ না? তাহলে ব্যাস কত? ব্যাসার্ধ যদি 100 হয় তাহলে ব্যাস মানে কি ব্যাসার্ধের ডাবল, তাহলে এটাও কত হবে? এদের 200 হয়ে যাবে। দেখি তো অ্যান্সার মিলছে? মিলছে। আচ্ছা এরপর, বাঁকা পথে গতিশীল একটি বস্তু আদি ও শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব নিচে কোনটি নির্দিষ্ট করে? বলছে বাঁকা পথে গতিশীল একটি বস্তু, মানে আঁকা বাঁকা পথে, এদের আঁকা বাঁকা পথে গতিশীল আছে একটি বস্তুর আদি ও শেষ অবস্থান, মানে এই অবস্থান আর এই শেষ অবস্থান, এদের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক মানে কি? সরল রৈখিক মানে মানে একেবারে সমান রেখাই বরাবর। এটা কি নির্দেশ করে সেটা জিজ্ঞেস করছে। আমরা কি জানি না যে যখন সমান দূরত্ব নেই ওটা কি সরণ হয়ে যায় না? তো এই হচ্ছে ওটার অ্যান্সার হবে সরণ। আশা করি বুঝতে পারছো। চলো আমরা তাহলে নেক্সটে যাই। এবার দেখো 20 নাম্বার কি? একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে, আমরা এটাকে একটু মানে এভাবে করলে প্যাচ লাগাই ফেলো, আমরা একটু আইকে করি, হ্যাঁ আমরা লিখি। বলছে একটি গাড়ি একটি স্থান, ধরলাম যে এই স্থান থেকে কি হয়েছে 6 মিটার সোজা উত্তর দিকে। উত্তরটা কোন দিকে ধরা যায়? আমি ধরো এই দিকে উত্তর ধরি, হ্যাঁ দিকে উত্তর ধরি, তাহলে এইদিকে হবে আমাদের কি দক্ষিণ, এই দিকে হয়ে যাবে হচ্ছে আমাদের পশ্চিম, আর আমাদের হচ্ছে এই দিকে হয়ে যাবে হচ্ছে আমাদের পূর্ব। আচ্ছা তাইলে কি বলছে, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে, এইখান থেকে সে এই দিকে গেছে কতটুকু হচ্ছে? এটা হচ্ছে 6 মিটার। আচ্ছা কি হয়েছে? গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে, মানে এখান থেকে একেবারে পূর্ব দিকে, আচ্ছা পূর্ব দিকে কি 8 মিটার অতিক্রম করছে, তাহলে এইখানে আসছে, এটা হচ্ছে 8 মিটার। বলছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য। এখন দেখো তো গাড়িটির দূরত্ব কতটুকু? সে দূরত্ব কি? দূরত্ব মানে হচ্ছে যে রাস্তা দেখে আছে, তাহলে টোটাল দূরত্ব কত? এদিকে 6 আর এখানে 8, তাহলে 6 যোগ 8 করলে কত হয় দূরত্ব আমার? এটা হয় হচ্ছে 14, তাই না? এটা হচ্ছে আমাদের 14 মিটার। এটা কি দূরত্ব। তাহলে সরণ কত? সরণ কিন্তু বাঁকা রাস্তায় না, সরণ হয়ে হচ্ছে একেবারে সোজা রাস্তায়। তাহলে এটা কি একটা পিথাগোরাসের ত্রিভুজ হয়ে গেল না? তাহলে পিথাগোরাস থেকে কি আমি এই যে এই সরণটা পাবো না? কেমনে পাবো বলো তো? পিথাগোরাসের নিয়ম কি? এইটার স্কোয়ার, তাহলে এটা আমি জানি না, ধরলাম এটা এক্স, হ্যাঁ এটা এক্স পরিমাণ, তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে, আমাদের এইটা দরকার নেই, এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে কাদের? বাকিদের সবার স্কোয়ার না? তাহলে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার, তাহলে এটা করলে কত হয়? 6 6 36 যোগ 8 8 64, এটা মানে 100 হয়, তাই না? 100 হয়। আর এইটাকে যদি 100 যদি আমি এখানে শুধুমাত্র এক্স রাখতে চাই, এটা কি রুট ওভার হয়ে যাবে না? রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে এটা হবে 10। তাহলে এটা আমি কী পেলাম? সরণ পেলাম না। আমাদের কি চাইছে দেখো তো? বলছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য, মানে এইটা আর এটার পার্থক্য। দেখো 14 আর 10-এর পার্থক্য কত? 4 না? 4। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এই যে এইটা। আশা করি মিলবে। দেখি, হ্যাঁ এই দেখছো, পারছি, আমি পারছি। আচ্ছা চলো এরপরে 21 নম্বর, 10 মিটার ব্যাস বিশিষ্ট, এটা কিন্তু ব্যাস, আগে সব কিন্তু ব্যাসার্ধ ছিল। আচ্ছা 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত? একটু আঁকি, হ্যাঁ দেখো আমাদের কি কোনো শেপ আছে এখানে আঁকার মতো?
শেপ দিয়ে আঁকলে এই জিনিসটা সুন্দর লাগতো। শেপ শেপ শেপ, এই ইঙ্ক টু শেপ। দেখো আমরা হচ্ছে হয় নাই কেন? ও ও ও সরি, আমাদের প্রথম হচ্ছে একটা বৃত্ত আঁকা লাগবে। এই হয়েছে, ওয়াও, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে বৃত্ত আমাদের কি বলছে 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথ। তাহলে 10 মিটার ব্যাস মানে কি, এইখান থেকে একদম পুরা, এই যে এই পুরাটা হচ্ছে কি 10 মিটার। বলছে এই বৃত্তের পরিধির 1/4। পরিধি মানে কোনটা, এই পুরা রাস্তাটা বলে না পরিধি। তাহলে পরিধির 1/4 মানে কি, 1/4 মানে এই 4 ভাগের 1 ভাগ। তাহলে পুরো বৃত্তের যদি আমি 4 ভাগ করে দিই, ধরো এই বরাবর একটা ভাগ করলাম, এই বরাবর একটা ভাগ করলাম, তাহলে ওই 4 ভাগের থেকে জাস্ট 1 ভাগ নিব। তাহলে এই ভাগটা এতটুকু নিলাম, এতটুকু নিলাম, তাহলে 1/4 হইল না, 4 ভাগের 1 ভাগ। অতিক্রম করলে মানে কেউ একজন কি করছে, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, এখান থেকে এতটুকু অতিক্রম করলে কি বলছে, সরণ কত। এখন এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আসছে, তাহলে ওর এইখানে সরণটা কি, সরাসরি দূরত্বটারে সরণ বলি না, সরাসরি দূরত্বটারে সরণ বলি। কারণ এই জিনিসটা হচ্ছে আমরা একটু জুম করে করি। হ্যাঁ দেখো, সরি এটা না, এটা দেখো। তো এই যে আমরা একটা কাজ করব, এই যে ত্রিভুজটা, ভিতরে যে ত্রিভুজটা, এটাকে আমরা নেই, ঠিক আছে, দেখো নিলাম। এখন মানে এই যে ভিতরের ত্রিভুজটা, ঠিক আছে, তাহলে এই যে এই পুরাটা যদি 10 মিটার হয়, তাহলে এটা তো ব্যাস, তাহলে ব্যাসার অর্ধেকটা কত হবে, এটা 5 মিটার না, 5 মিটার হবে। আবার এইটাও তো আমার ব্যাসই, তাই না, বৃত্তের তো সব দিকেই সেম ডিস্টেন্সই থাকে, তাই না, তাহলে এইটাও কি আমার 5 মিটার না, 5 মিটার। এখন তাহলে আমার লাগবে কোনটা, এইটা। তো এটা তো অতিভুজের সূত্র কি, সূত্র হচ্ছে এই যে আমাদের এই যে একটু আগে যে সূত্রটা অ্যাপ্লাই করছে, তাহলে এটা আমি একবারে সরাসরি বসাই। নিয়ম হচ্ছে √ওভার দিয়া একটার স্কোয়ার যোগ আরেকটার স্কোয়ার, এটা 25, এটা 25, এটা হয়ে যাবে √50। এখন √50 তো আবার আমাদের হিসাব করতে একটু কষ্ট হয়ে যায়, তাই না। এখন এটার আমরা একটা কাজ করি, 50 না কাইটা দিই। 50 মানে কি 2 × 25 না, 2 × 25 অবশ্যই। তাহলে এখন এই যে এই √2 এর মতো থাক, আর এই যে 25, আমাদের এগুলো দরকার নেই। হ্যাঁ আমাদের এগুলো কিছুই দরকার নেই। আচ্ছা, এই যে 25, এই 25-এর উপরে কি আমার কি একটা রুট চলে আসবে না, রুট চলে আসবে। √25 মানে কি, √25 মানে হচ্ছে 5, কারণ 5 5 25, তাহলে 5 আর √2, আমি আবার বাংলা লিখছি, এটা হচ্ছে 5 আর √2। 5-এর সাথে যখন কোনো কিছু গুণ হবে, ও কি 5 থাকবে, থাকবে না, ও কি আড়াই হবে, হবে না। তো ও হয় এটা হবে, তাহলে এটা হবে, তাই না। হ্যাঁ এটা আমাদের ক্যালকুলেটার ছাড়া আসলে উপায় নেই। হ্যাঁ ভাবছিলাম ক্যালকুলেটার ছাড়া হয়ে যাবে, ক্যালকুলেটার ছাড়া না, ক্যালকুলেটার ছাড়া তেমন কোনো উপায় আমি দেখতেছি না। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেটারে হিসাবটা করি। কত হয়, আমরা কি করব, √2 না, √2 এর কি অপশন আছে, √2, সরি 2 দিয়া মেবি রুট দেওয়া লাগবে। আচ্ছা এটা হচ্ছে √2 এর মান পেয়ে গেছি। এই √2 এর সাথে কে গুণ হবে, √2 এর সাথে আমার গুণ হবে হচ্ছে 5, দিলাম 5, 7.071 আসছে, তাই না। এই দেখি তো কই আছে, এই যে 7.071, এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এগুলো আমাদের কিছুই আর দরকার না, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার কোনটা, খ নাম্বার দিয়ে মিলছে। হ্যাঁ আমাদের অ্যান্সার মিলছে। এবার আসো আমরা একটু এই চ্যাপ্টার থেকে বোর্ডে আসা কিছু ক খ দেখি। প্রথমটাই বলছে কি, ভেক্টর রাশি কাকে বলে। আমরা জানি যেই ভৌত রাশিকে প্রকাশ করার জন্য আমার মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে। বা তুমি যদি বইয়ের মতো সংজ্ঞা বা এখানকার মতো সংজ্ঞা দিতে চাও, কী বলবা, যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যায় না, দিকেরও প্রয়োজন থাকে, তখন সেটা কি বলে, ভেক্টর রাশি বলে। নিজের মতো করে লিখবা, কোনো সমস্যা নেই। 2, দ্রুতি ও বেগের একক ও মাত্রা একই হলেও রাশি দুটি ভিন্ন কেন। কি বলছে, এটার একক ও মাত্রা, একক কি আমরা জানি, একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর মাত্রা কি এল T−1, তাই না। দ্রুতির যা বেগেরও তাই। এখন বলছে যে মাত্রা আর ইয়া যেহেতু একক যেহেতু সেম, তাহলে রাশি দুটা কেন ভিন্ন, বলছে রাশি দুটা কেন ভিন্ন।
এখন এটা কীভাবে তোমার কোশ্চেনে দিবা, অ্যান্সার করবা কীভাবে? প্রথমে বলবা যে হ্যাঁ ওদের মাত্রার একক সেম, কিন্তু ওদের যে সংজ্ঞা এটা ভিন্ন। তখন দুইটার সংজ্ঞা দিবা। যে দ্রুতির সংজ্ঞা কি? সময়ের সাথে সাথে দূরত্ব বৃদ্ধির হার, আর বেগের সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে সাথে স্মরণ বৃদ্ধির হার। তাইলে দুইটার মধ্যে কি পার্থক্য আছে না? এটাই জাস্ট খালি বলে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে। এটা আমরা ওই যে একটা জিনিস বুঝেছিলাম, যে আমি একটা ছবিটা যদি আরেকবার দেখাই তোমাদের, এই চিত্রটা দেখো, এই এই বলটা, এই যে বলটা বা পাথরটা, ও কিন্তু গতিশীল, ঘুরতেই আছে, তো গতিশীল না, কিন্তু ও যখন ঘুরে আবার এখানে চলে আসো, স্মরণ কি জিরো হয়ে যায় না? এই জিনিসটাই খালি তোমরা হচ্ছে ব্যাখ্যা দিবা, যে গতিশীল বস্তুর গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকতে পারে, কারণ সে যখন ঘুরে ও তো একটা দূরত্ব পার করতেছে, কিন্তু স্মরণ নাও থাকতে পারে। কেন? কারণ সে তো ঘুরে আবার তার নিজের জায়গায় চলে আসতেছে। যেহেতু তার যখন নিজের জায়গায় চলে আসে, তখন তো তার আদি অবস্থান আর শেষ অবস্থানের কোনো পরিবর্তনই নেই। আর আমরা জানি স্মরণ মানে হচ্ছে তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরাসরি দূরত্ব। যেহেতু পরিবর্তন নাই, তাহলে দূরত্ব তো আর থাকার প্রশ্নই ওঠে না। এই জন্য হচ্ছে আমাদের এই স্মরণ নাও থাকতে পারে, এটা ব্যাখ্যা করে দিও। এরপর কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। এখন গড় বেগ কি আর গড় দ্রুতি কি? গড় বেগ আর গড় দ্রুতি হচ্ছে আমরা এখনো পড়ি নাই। এটা যদি আমরা যখন পড়বো তখন আসলে এটা শিখবো, এটা তখন শিখলে সব থেকে বেটার হয়। আরেকটা কাজ করতে পারি আমরা, হচ্ছে এখানে দেখেই ফেলাই। হ্যাঁ, আচ্ছা দেখো, গড় দ্রুতি কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন এইটার আগেরটার মধ্যে পার্থক্য কি? দেখো, যখন দ্রুতি আমরা বের করব, আমরা কিন্তু আঁকা বাঁকা পথে যাচ্ছি, তাই না? তাহলে আমি এইখানে এই পয়েন্টে যখন রাস্তা ঘুরবো, তখন কি আমি সেম বেগেই যেতে পারবো না। প্রত্যেকটা বাঁকে বাঁকে আমার হচ্ছে বেগ চেঞ্জ হবে। অথবা আমি তো মানুষ, ধরো আমি সাইকেল চালায় গেলে আমি কি সেম বেগেই পুরাটা যাইতে পারবো? এটা কি আমার পক্ষে সম্ভব না। এর মানে আমার বেগটা কি সুষম না। যেহেতু সুষম না, তাহলে আমরা কি করতে পারি? আমরা একদমই যে এই শুরুর পয়েন্ট থেকে শেষ পয়েন্টের একটা বেগ নিব। হ্যাঁ, ধরো এখানে একটা বেগ, এখানে একটা বেগ, দেখবো যে দুইটার গড় কইরা কত হয়। এই যে গড় করলাম, এই গড়টারই বলে হচ্ছে আমাদের গড় দ্রুতি। এবং এটা বের করার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা পুরা দূরত্বটা নিব, একেবারে যতটুকু দূরত্ব আছে এটাকে ভাগ করে দেব সময় দ্বারা। এখন আমরা আসলে এতক্ষণ পর্যন্ত যে দ্রুতি নিয়ে আলোচনা করছি আর যে বেগ নিয়ে আলোচনা করছি, এগুলো আসলে গড় বেগই ছিল। হ্যাঁ, কারণ আমাদের পক্ষে এই এতটুকু ছোট একটা ডিস্টেন্স যদি বলে, এই জায়গাতে কতটুকু বেগ আছে আমি তো জানি না। আমি তো পুরাটা নিয়ে হিসাব করলে আমি একটা আনুমানিক বলতে পারি, আমরা কিন্তু কখনো এক্স্যাক্ট বলতে পারি না। আমরা একটা আনুমানিক গড় বের করতে পারি। এর মানে আমরা এতক্ষণ পর্যন্ত যেসব সূত্র শিখছি, এই সবগুলাই আসলে কি? সবগুলাই গড়। সেমভাবে তুমি যদি বেগের বেলায় যাও, এই বেগেরও সেম। বেগ হচ্ছে এই যে গড় বেগের মানে কি? গড় বেগ মানে কি? যে শুরুতে বেগ এবং শেষে বেগ, এই দুইটার যে বেগ, এদের পার্থক্য নিব, ডিভাইডেড বাই হচ্ছে টাইম। হ্যাঁ, মানে আমি এই দুজনের গড় নিব আর কি, সোজা কথা। যে আগের বেগ, শেষের বেগ, এদের গড় বের করে তারপরে আমরা সূত্রে বসাবো। এখন আমাদের নর্মালি আমরা ধরে নেই যে বেগ এখানে যা ছিল এখানে তাই। হ্যাঁ, ধরো এখানে যদি ভি থাকে, এখানেও ভি। হ্যাঁ, কোনো চেঞ্জ হয়নি, সুষম বেগ ধরে নেই। তখন কী হয় দেখো তো, এই দুটার গড় কত হবে? ভি আর ভি, গড় মানে কি? দুই দিয়া ভাগ না? তাহলে ভি যোগ ভি মানে কি? 2v। নিচে আছে 2 দিয়া ভাগ, এই 2 কাটা গেলে তো আমার ভি থাকে। এই জন্য আমরা সূত্রের মধ্যে কি, এখানে ভি আছে না, এই ভি রেস, এটার গড় করে কিছু করার দরকার হয় নাই। মানে আমরা আসলে যেই বেগ নিয়ে পড়ি, এটা এমনিতেই গড় বেগ, আমাদের কষ্ট করে মানে গড় বেগ নিয়ে মাথায় চিন্তা করা লাগে না। আমরা এতক্ষণ পর্যন্ত বেগ বলতে যেটা বুঝছি, আমরা গড় বেগ বলতেও ওইটাই বুঝবো। ঠিক আছে, আচ্ছা দেখি এবার আমাদের কোশ্চেনটা কি ছিল, যেহেতু আমরা পড়েই ফেলছি, কোশ্চেনটা একটু দেখি। বলছে কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হইতে পারে। এটা হচ্ছে একেবারে যে স্মরণের মতো। ধরো তুমি বেগ বের করলা, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। একটু লেখা বাজে হচ্ছে না, আর সুন্দর করে লিখি। দেখো, বেগ মানে হচ্ছে, বেগ মানে কি? বেগ হচ্ছে স্মরণ না, বেগ মানে হচ্ছে স্মরণ ভাগ সময়। আর দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে দূরত্ব হওয়ার কথা মেবি। আচ্ছা, দূরত্ব ভাগ
সময়। এখন আমরা একটু আগে দেখলাম না যে কখনো যদি গতিশীল বস্তু হয় তার দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে। কখন? যখন একটা বস্তু ঘুইরা আবার যেখান থেকে ঘোরা শুরু করছিল ওখানে আবার চলে আসছে, তখন আর সরণ থাকে না। তাহলে সরণ যদি জিরো হয়ে যায়, কোনো কারণে সরণ জিরো হয়ে যায়, তাহলে কি পুরা মানটাই কি জিরো হয়ে যাবে না? তাহলে গড় বেগটা কি আমার শূন্য হয়ে যাবে না? বেগ তো শূন্য হয়ে যেতেছে। কিন্তু দূরত্ব কি কোনোদিন জিরো হয় না? ও তো যতটুকু দূরত্ব পার করছে আবার এখানে আসলেও ওই দূরত্বটা বাড়তেই থাকে বাড়তেই থাকে। তাহলে দূরত্ব যেহেতু শূন্য হয় না, তাহলে আমার দ্রুতিও শূন্য হবে না। জাস্ট এটাই ব্যাখ্যা দিয়ে দিবা দুইটা সূত্র লেখা এবং এই যে সরণ আর দূরত্বের সংজ্ঞা লেখা। আশা করি সবগুলা জিনিস বুঝতে পারছো। তো এতটুকু যদি বুঝো তা আজকে আমাদের এই পর্যন্ত আমাদের হচ্ছে পড়া শেষ হয়ে যাবে। নেক্সট দিন আমরা কি পড়বো? নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ত্বরণ, এবং পাশাপাশি আমরা কালকে থেকে বা নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম ওগুলো শুরু করব। হ্যাঁ, গাণিতিক যে সকল সমস্যা আছে ওগুলা করলেই তোমরা আসলে খুব ভালোভাবে বুঝতে পারবা যে আসলে এই 2 দিন যে আমরা যা যা পড়লাম এই সবগুলো যে আসলে কীভাবে কাজে লাগে এটা খুব ভালোভাবে ওই দিন তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আজকের ক্লাসটা মূলত আমাদের ছিল হচ্ছে আমাদের যে এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য যে আমাদের ফিজিক্স কোর্স আছে সেই কোর্সেরই একটা ক্লাস গতি চ্যাপ্টারের। ওই কোর্সের মধ্যে থেকে আমরা 4টা চ্যাপ্টার হচ্ছে ফ্রিতে দিচ্ছি। এর মধ্যে অলরেডি একটা চ্যাপ্টার অর্থাৎ ভৌত জগত ও পরিমাপ এটা হচ্ছে হয়ে গেছে। এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার চলতেছে, এরপরে আমরা আরও 2টা চ্যাপ্টার দিব। এবং অর্ধবার্ষিক পরীক্ষার আগে আমরা হচ্ছে আমাদের যে কোর্স আছে সেই কোর্সের ভিতরে আমরা অর্ধবার্ষিকের সম্পূর্ণ সিলেবাস শেষ করাই দিব। হ্যাঁ, এবং আস্তে আস্তে আমরা হচ্ছে ফুল সিলেবাস শেষ করব, এবং প্রাইসটাও খুবই রিজনেবল। আমার এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে দেওয়া থাকবে আমাদের কোর্সের লিঙ্ক বা সকল ডিটেলস দেওয়া থাকবে, এই ক্লাসের লেকচার বা দাগানো বই সব কিছু দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে চাইলে ডিটেলসটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।